পদ্মফুল দিয়ে সম্ভব ছিল না। যদি এই বৃহত্তর মহাশয় কল্পনা করতেন খুব সমস্যা করতেন সম্পূর্ণভাবে সেই পেয়েছে। তার জন্য আমি বিশেষভাবে বলবো भारत माता की, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम। वंदे 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 अयोध्या धाम की, पुरी धाम की समवेत राष्ट्रवादी देशप्रेमिक ভারতবর্ষের হিন্দুস্তানের আমাদের এই এলাকার সমস্ত রাষ্ট্রবাদী সনাতনী সংস্কৃতিতে বিশ্বাসকারী হিন্দু ধর্মের অনুসারী গণদেবতা জনতা জনার্দন, আমি যারা বয়সে বড় আমার থেকে তাদের দণ্ডবত প্রণাম জানাই, মাতৃমণ্ডলীকে শ্রদ্ধা এবং নমন জানাই এবং আমার সতীর্থ তথা অনুজদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, 5টা থেকে কর্মসূচি, আমার 6টায় আসার কথা, আমি 7টা 10-এ এসে পৌঁছেছি। তার কারণ আমার আজকে অনেকগুলো মেডিকেল ক্যাম্প, চিকিৎসা শিবির ভিজিট ছিল। আমাদের দুজন চর্চাকার যুবক বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে অকালে প্রাণ হারিয়েছেন। তাদের বাড়িতে অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের বাড়িতে আমাকে যেতে হয়েছে, তাই বিলম্ব হয়েছে, আমি ত্রুটি স্বীকার করি। আমাদের সিংহবাহিনী আয়োজিত এই কর্মসূচির আমন্ত্রণ সিংহবাহিনীর যিনি প্রধান, ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের অন্যতম যুব নেতা, গত বিধানসভায় যিনি চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন, দেবদত্ত মাঝি মহোদয় আমাকে অনেক আগে নিমন্ত্রণ করেছিলেন যে দুর্গাপূজা, বিজয়া দশমী, দশেরা, পরবর্তীকালে কালী মাতার পূজা, দীপাবলি, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো সবকিছু মিলিয়ে একটি আমাদের ধ্বজের নিচে পরম পবিত্র যে গেরুয়া ধ্বজ, তার নিচে আমরা সবাই ভারত মাতাকে প্রণাম করে মিলিত হব। আপনারা 5টা থেকে মিলিত হয়েছেন এই মাঠের আনাচে কানাচে, কোথাও আমার চোখ যতদূর যাচ্ছে কোথাও ফাঁকা নেই। এমনকি 1 কিলোমিটার দূরে মাইক আছে, মাইকের নিচেও প্রচুর মানুষজন আপনাদের বা আমাদের কথা শুনছেন। আমি আয়োজকদেরকে ধন্যবাদ, এখানকার সহদেব কান্ডার, আমাদের কৌশিক ভাই, আমাদের এখানে পুরোহিত সমাজের কৌশিক চক্রবর্তী, আমাদের মধ্যে আছেন এই জেলার রাষ্ট্রবাদী প্রচারক, মূল দায়িত্বে আছেন গৌরাঙ্গ ভট্টাচার্য, এই রাজ্যের প্রতিবাদী কণ্ঠস্বর, সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা, বাংলা বাঙালির অস্তিত্ব রক্ষা করার লড়াই করছেন, হিন্দুদের স্বার্থে লড়াই করছেন, নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করছেন রুদ্রনীল ঘোষ, আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্যের সম্পাদক
এই জেলার ভূমিপুত্র পরীক্ষিত নেতা উমেশ রায়, আমাদের প্রভাকর পণ্ডিত, আমাদের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গের অন্যতম প্রচারক সন্ত সমাজের প্রতিনিধি লাল বাবা শিবাজী মহারাজ এবং সম্মানিত মঞ্চ, আমি প্রত্যেককে স্ব স্থানে যথাযথ সম্মান জানাই এবং দেবদত্ত ভাইকে অভিনন্দন জানাই। তিনি তার বপিত বীজটিকে একটি পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করেছেন। আগামী দিনে বিচারধারাকে সামনে রেখে, আদর্শকে সামনে রেখে নানা সনাতন হিন্দু সংগঠন, দেশপ্রেমিক সংগঠন, রাজনৈতিক দল, রাষ্ট্রবাদী নাগরিক সকলকে একত্রিত করে আমরা এই রাজ্যে নিশ্চিতভাবে আমাদের উপর যে ধর্মীয় আচার আচরণ, ধর্ম পালনের ক্ষেত্রে যে বাধা অত্যাচার হচ্ছে, আমরা সেটা নিরসন করব, মুক্তি দেওয়াব পশ্চিমবাংলার আপামর হিন্দু সমাজকে, আদিবাসী সমাজকে। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষ যেমন 1947 সালে দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে ভিত্তিতে বিভক্ত হয়েছিল। ভিত্তি কি ছিল? আমাদের জন্ম হয়নি, কিন্তু ইতিহাস আমরা পড়েছি। এই ইতিহাস মিথ্যা আর নয়। ব্রিটিশদের মধ্যস্থতায় ভারতবর্ষ বিকেন্দ্রিত হয়েছিল। কেন? একদিকে পণ্ডিত জওহরলাল নেহরু, অন্যদিকে মোহাম্মদ আলী জিন্নাহ প্রধানমন্ত্রী হয়েছিলেন সম্পূর্ণ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, মুসলিম লীগের সভাপতি, যে আমরা হিন্দুদের সঙ্গে থাকবো না, আমাদের আলাদা দেশ দিতে হবে। এটাই ছিল মূল কারণ। তাহলে আজকে এত কথা এখানে হচ্ছে কেন? নো সেকুলারিজম, অনলি হিন্দু রাষ্ট্র, এর বাইরে অন্য কিছু হতে পারে না। আমাদের পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস কি? পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস হচ্ছে 1947 সাল, স্বাধীনতার আগে। স্বাধীনতার আগে মোহাম্মদ আলী জিন্নাহ বললেন, ম্যাপ তৈরি হচ্ছিল আলোচনাতে, যে আমি কলকাতা সহ অবিভক্ত বঙ্গ চাই। কলকাতা আমি দেব না, পাকিস্তানে দিতে হবে কলকাতাকে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত কেশরী, তিনি এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ আন্দোলন গড়ে তুললেন। বললেন, আপনারা দুই বঙ্গে বিভক্ত করুন, ও বঙ্গে মুসলিম মেজরিটি আপনি পাকিস্তানে নিয়ে যান, আর এই বঙ্গে হিন্দু মেজরিটি আমরা ইসলামিক কান্ট্রিতে যাব না, এটা বাঙালি হিন্দুদের মেজরিটি চাই। ব্রিটিশরা সমস্যায় পড়ল। ব্রিটিশরা বলল যে আপনারা তাহলে আইনসভাতে আলোচনা করুন, বেশিরভাগ লোক যা চাইবে তাই হবে। আইনসভাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রস্তাব এনেছিলেন, অস্বীকার করব না ইতিহাস, জ্যোতিবাবু শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গ দিয়েছিলেন। 58 জন হিন্দু আইনসভার সদস্য সেদিন বলেছিল আমরা ভারতবর্ষে থাকব, আর 21 জন মুসলিম আইনসভার সদস্য বলেছিলেন যে না, আমরা পূর্ব পাকিস্তান অর্থাৎ পাকিস্তানে যাব। 58-21 ভোটে আমাদের বাঙালি হিন্দুর হোমল্যান্ড তৈরি হয়েছিল সাল 1947, দিন 20 জুন। এই হল ভারতবর্ষ সৃষ্টি আর পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস। এই ইতিহাসকে আপনি অস্বীকার করবেন? হ্যাঁ, আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। তার মানে এই নয় এটা আমাদের দুর্বলতা। এই রাজ্যের সরকার এই বিভাজনের জন্য সবচেয়ে বেশি দায়ী। এই রাজ্যের সরকারের তোষণ নীতি পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের যে অবনতি, সেটা ঘটছে এই রাজ্যের সরকার
এবং সরকার নির্দেশিত যে প্রশাসন কখনো পারমিশন দেওয়ার ক্ষেত্রে, কখনো পুলিশকে অপব্যবহার করার ক্ষেত্রে। আপনারা দেখেছেন 7 বছর আগে এখানে রামনবমীতে পাথর ছোড়া হয়েছিল। আপনারা দেখেছেন কিছুদিন আগে রিসরাতে শিবপুরের পিএম বস্তিতে ডালখোলাতে রামনবমীর মিছিলে পাথর ছোড়া হয়েছিল। আমি দায়িত্ব নিয়েছিলাম, আজকে হাওড়ার নেতারা আছেন, আমি বলেছিলাম এটা শেষ পাথর ছোড়া। আমি হাইকোর্টে গেছিলাম, এনআইএ হয়েছিল, রাজ্য সরকার মমতা ব্যানার্জি সরকার সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্টও এনআইএ রেখে দিয়েছে। আজকে তাই ওখানে আর পাথর ছোড়া হয় না। সম্প্রতি এই বছর সামনে বাউরিয়াতে দুর্গাপূজার বিসর্জনে হামলা হয়েছে। কেন এগুলো বন্ধ হবে? কেন আমরা জানতে চাই হবে? আমরা ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের 150 বছর পালন করব 7 তারিখে, 7ই নভেম্বরে। আপনি বলুন, আমরা বঙ্কিমচন্দ্র মহোদয় লেখনীতে জেনেছি ব্রিটিশের সময় লালগোলা মুর্শিদাবাদে মা কালীকে শীতল পরানো হয়েছে। আর আজকে আমরা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে আমরা দেখলাম সেখানে মা কালীর মুন্ডুচ্ছেদ করা হলো এবং মা কালীকে চোর ডাকাত পার্থ অর্পিতারা যে প্রিজন ভ্যানে ওঠে কেষ্টমন্ডলরা শাহজাহানরা, সেই প্রিজন ভ্যানে তোলা হলো মা কালীকে। আপনি কখনো দেখেছেন? এদের সাহস কোথায় গেছে? সাহস কোথায় গেছে? গত পরশুদিন জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে নদিয়া জেলার কৃষ্ণনগরের আইসি অমলেন্দু বিশ্বাস এ হিন্দু কিনার ডিএনএ টেস্ট করা দরকার আছে। যে ভাষায় কথা বলেছে, আমাদের লজ্জা রাখার জায়গা নেই। আমরা কোন রাজ্যে বসবাস করছি? এগুলো কেন হচ্ছে জানেন তো? সরকার কেন এগুলো করছে? মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে কাঁচি নিয়ে দুর্গাপূজা উদ্বোধন করতে চান। মুখ্যমন্ত্রী ইচ্ছা করে ছাতা না ধরে মাথায় কাপড় লাগান এবং কাপড়ের পাশে কানটা খুলে দেন, যেন মাথায় বৃষ্টি পড়বে, কানে পড়বে না। এইটা যে মুখ্যমন্ত্রী কমপ্লিট মেসেজ দিতে চান যে এত দুর্গাপূজা হয়, এত হিন্দু ছেলেমেয়েরা যুক্ত। আমি একটু গেলাম, কিন্তু আমি বাধ্য হয়ে গেলাম। আমি তোমাদের লোক, তোমরা আমায় ভুল বুঝো না। তোমাদের 35 ভাগ যেন আমি একদম পুরো মাত্রায় পাই, এটাই হল উনার আসল কাজ। উনি চাকরি দেননি। শিক্ষিত হিন্দু বলুন, মুসলিম বলুন, সবাই বঞ্চিত হয়েছে। উনার শিল্প দাঁড়িয়েছেন, 11তে এসে শিল্প দাঁড়িয়েছে, 16তে এসে চাকরি খেয়েছে, আর 26-এ যদি আসে তাহলে হিন্দু শেষ। আজকে হিন্দুদের কাছে আমি এই কথাটা বলে গেলাম। আপনাদের জোর মানতে হবে, জোর মানতে হবে। এই মুখ্যমন্ত্রী কখনো কোথাও বলেন না উর্দু স্পিকিং মুসলিম, বাংলা স্পিকিং মুসলিম। ইনি হিন্দি স্পিকিং, বাঙালি স্পিকিং বলেন, যাতে আমাদের সনাতনীদের ভাগ করা যায়। আমি আপনাদের বলছি, ভাষার নামে, জাতের নামে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, রাজনীতির নামে আপনারা বিভক্ত হবেন না। বিভক্ত যদি হন তাহলে আগামী দিনে পশ্চিমবাংলায় আমাদের কাশ্মীরের মতো হবে অস্তিত্বের সংকট। এবং আপনারা নিজেরা দেখুন জনবিন্যাস কিভাবে বদলে যাচ্ছে, কিভাবে জনবিন্যাস বদলে যাচ্ছে। আজকে 1947-এ যেদিনকে ভারত পাকিস্তান সৃষ্টি হল, সেদিন আজকের বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কত ছিল? 33%। আজকে বাংলাদেশে হিন্দু কত? 7%। বাংলাদেশে শিখা টিকি রাখা নিষিদ্ধ। বাংলাদেশে গলায় তুলসী মালা, আচার মালা পরা নিষিদ্ধ। মাথায় সিঁদুর বলুন, টিকা বলুন, যাই বলুন, পরা নিষিদ্ধ। ধুতি পরা নিষিদ্ধ। মেয়েদের শাখা পরা, সিঁদুর পরা নিষিদ্ধ।
একদম প্রত্যুষে এবং সন্ধ্যাবেলা তারা নগর কীর্তন করছেন। বাংলাদেশে কোথাও আপনি করতে পারবেন না। কেন? আমরা 33% থেকে নেমে 7% হয়েছি। পশ্চিমবাংলায় 1951 সালে জনগণনাতে হিন্দু ছিল 85%। 2011 জনগণনায় হিন্দুর সংখ্যা হয়েছে 72%। আমি শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে বলে গেলাম, রেকর্ড করে রাখুন মোবাইলে। এখন তো ইলেকট্রনিক সিস্টেম অস্বীকারের জায়গা নেই। 2027 সালে যে জনগণনা শুরু হবে, 2031 যার ফলাফল আসবে, দেখবেন পশ্চিমবাংলায় হিন্দুরা 85 থেকে 65 নিচে নেমে যাবে। এটা কেন হচ্ছে বন্ধু? আমাদের তো ভারতীয়দের নিয়ে কোনো সমস্যা নেই। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট কাউকে নিয়ে সমস্যা নেই। এটা হচ্ছে এই কারণে মোট 4000 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার আছে। কোন কোন রাজ্যে আছে? মিজোরামে আছে, মেঘালয়ে আছে, ত্রিপুরায় আছে, আসামে আছে, পশ্চিমবঙ্গে আছে। সবচেয়ে বেশি বর্ডার কোথায় আছে? পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার। এই মুখ্যমন্ত্রী, তোষণবাজ মুখ্যমন্ত্রী, ভোট ব্যাংক ছাড়া কিছু বোঝে না। এই মুখ্যমন্ত্রী এইটাকে বাংলাদেশ শুরু করতে চায়। তাই 540 কিলোমিটার বেড়া দিতে বিএসএফ কে এবং এনেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রককে। তারা টাকা দেওয়া সত্ত্বেও জমি দেয় না। ফলে ভুল করে বাংলাদেশের মুসলমান এসে আমাদের ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আগে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের সংখ্যা ছিল। আজকে 9টা জেলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে, বীরভূম থেকে, নদিয়া থেকে, কোচবিহার থেকে, হাওড়া জেলার একটা বড় অংশ থেকে আপনার হাতের বাইরে কার্যত চলে গেছে। এই যে চিৎকার করছে না, এসআইআর নট নিউ, স্বাধীনতার পরে 8 বার হয়েছে, শেষ হয়েছে 2002-এ, 2003-এ ফাইনাল ভোটার লিস্ট, 2004-এ ওই ফাইনাল ভোটার লিস্টে ভোট হয়েছে। আজকে সেদিনও 26 লক্ষ ভোটার বাদ গেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে শেষ 10 বছরে 1 কোটিরও বেশি, আরো বেশি হবে, গুণে শেষ করা যাবে না। বাংলাদেশের মুসলিমরা এই বেড়া নেই ঢুকে আমাদের ধর্ম জেহাদ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ এবং ভোট জেহাদ করে গোটা পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। আপনি বাসন্তী এক্সপ্রেসওয়েতে যান, বসিরহাটে যান, স্বরূপনগরে যান, ক্যানিং গোসাবাতে যান, চিত্র কি ভয়াবহ চোখের সামনে দেখে আসবেন। কি অবস্থা আজকে পশ্চিমবঙ্গে এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমরা করে দিয়েছে। তাই আমরা বাড়িতে যেমন সাপে কার্বলিক অ্যাসিড দিই না, আজকে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে। যেই কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সব সাপেরা বেরিয়ে পড়েছে। সব ভাগলরা পালাচ্ছে, সব ছুটে ছুটে পালাচ্ছে। আমি এর আগে যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করেছিল, আমি পেট্রোপল সীমান্তে অবরোধ দেখেছিলাম, 48 ঘন্টা টাইম দিয়েছিলাম। গোটা নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল, সব পালিয়েছে। আজকে সকালবেলা বলেছি, আবারও বললাম, 5000 মানুষকে সামনে রেখে বললাম যে আর 24 ঘন্টা বাকি আছে, পালাও এখান থেকে। যদি না পালাও, আমার কথা নয়, অমিত শাহের কথা। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন? তিনি পাটনাতে বলেছে ডিটেক্ট মানে কি? চিহ্নিত। তারপরে কি বলেছে? ডিলিট মানে কি? বাতিল। তারপরে কি বলেছে? ডিপোর্ট মানে কি? ব্যাক টু দি প্যাভিলিয়ন। যে রাস্তা দিয়ে এসেছেন, বেড়া নেই, রাস্তা আপনি জানেন। মাত্র 94টাকে ধরেছে দিয়েছে, মাত্র 94। যে রাস্তা দিয়ে এসেছেন, ওই রাস্তা দিয়ে কালকে ভোর হওয়ার আগে পালান। যদি না পালান, 4 তারিখ থেকে ফর্ম বিতরণ হবে। তারপরে ফর্মগুলো ফেরত আসবে, আপনাদের ফর্ম ফেরত আসবে, আমরা জানি। আর ফর্ম ফেরত না এলেই
7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনি নেই। হাওয়া তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্টে তুমি না থাকলে মমতার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না, রাজীব কুমার বাঁচাতে পারবে না, প্রবীণ ত্রিপাঠী বাঁচাতে পারবে না, মনোজ বর্মা বাঁচাতে পারবে না। দিয়েছে ধরবে চুলের মুঠি আর নিয়ে গিয়ে সুন্দরবনে নামিয়ে দেবে। তাই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কোন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা থাকবে না। ভারতীয়দের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই, আপনারা আমাদের ভোট দেন না। অন্য কথা, এটা রাজনীতির মঞ্চ নয়, আমি ভোটের কথা বলবো না। কিন্তু নরেন্দ্র মোদী সবার জন্য কাজ করেছেন। আপনি কোভিডের ইঞ্জেকশন নেওয়ার সময় আপনার মনে ছিল না যে বিজেপি হিন্দুদের পার্টি? আপনি কোভিডের ইঞ্জেকশন নিয়েছেন, আপনি এখনো রেশন নিয়ে আসেন। 82 কোটি দেশের লোক, ওটা পিসির রেশন নয়, উনি একটা হাড়ি লাগিয়ে রেখেছেন। কিন্তু আমাদের দেখলেই এখানকার কিছু এই রাজ্যের যারা চাকরি দিতে পারেনি, শিল্প দাঁড়িয়েছে, মানুষের মধ্যে ভেদাভেদ এনেছে, ভোটের সময় সবচেয়ে বেশি সাম্প্রদায়িক প্রচার কে করে? সাম্প্রদায়িক প্রচার সবচেয়ে বেশি করে মমতা ব্যানার্জির দল। তারা 2,500 টাকা বেতন সাহেবদেরকে নামান ভোটের প্রচারে। আমরা কোন পুরোহিতকে নামাই না। এটা রাজনৈতিক মঞ্চ আছে, তাই সাধুরা বসে আছে। যদি ঝান্ডা থাকতো এরা এখানে থাকতো না। আমরা কখনো এই জিনিস করি না, মমতা ব্যানার্জি করে। মমতা ব্যানার্জির লোকেরা ফিরাদ হাকিমরা করে, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা করে, আমরা করি না। আর আপনারা মোদীজির সব বেনিফিট নেওয়ার পরে আপনারা আমাদেরকে হিন্দুদের, আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা বলে গেছেন, গর্ব করে বলো আমি হিন্দু। আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি এতে নেই। কারণ ভারতবর্ষের 3টা নাম, भारत, इंडिया, हिंदुस्तान। ताई हिंदुस्तान में वही राज कर रहा है जो हिंदू हित में काम कर रहा है। अगले दिन बंगाल में वही राज करेगा जो हिंदू हित में काम करेगा। रामनवमी का जुलूस में एक भी पत्थर पड़ने का मौका 26 का बाद बंगाल में हम लोग नहीं देगा। ये मान के चलिए, आप मान के चलिए। नरेंद्र मोदी जी सुशासन शुरू करेंगे, তিনি 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির দিয়েছেন। নরেন্দ্র মোদীজি দেশে কেদার ধাম, বদ্রী ধাম, আদি গুরু শঙ্করাচার্যের সমাধি বানিয়ে দিয়েছেন। নরেন্দ্র মোদীজি গঙ্গার সঙ্গে কাশী বিশ্বনাথের তিনি নতুন করিডোর বানিয়ে কাশী ধামকে বদলে দিয়েছেন নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদীজি মহাকাল উজ্জয়নকে নবরূপে সজ্জিত করেছেন। তাই নরেন্দ্র মোদী হলেন পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু হৃদয় সম্রাট। তিনি আমাদের বড় বড় বৃক্ষের মতো আমাদেরকে আগলে রেখেছেন। 63 কোটি লোক মহাকুম্ভে স্নান করেছে। মোদী হ্যায়, যোগী হ্যায় তো মুমকিন হ্যায়। অতএব আমাদেরকে এই লাইনে এগোতে হবে। আর আমরা প্রত্যেকটা কন্যাকে, বোনকে, দিদিকে মাতা দুর্গা বলে মনে করি। অভয়া থেকে দুর্গাপুর হাইস্কুল সিটি আমার কোন বোন কন্যা সুরক্ষিত নয়। কথা দিয়ে গেলাম, এখানে রাষ্ট্রবাদী সরকার তৈরি করুন, ধর্ষকদের সকালে জমা নেব, সন্ধ্যাবেলা খরচ করে দেব। এই দিয়ে গেলাম। তাই আপনারা সবাই ভালোভাবে বাড়ি ফিরুন। 4টা, 4:30 থেকে এসে যান। 30 মিনিট বলেছি, চাইলে আরো 1 ঘন্টা বলতে পারি, আর বলবো না। সবাই ভালো থাকুন। অনেক লড়াই হবে, অনেক লড়াই হবে। এই লড়াই জিততে হবে, এই লড়াই জিততে হবে। দেশের স্বার্থে এসআইআর আপনারা সহযোগিতা করুন। ইলেকশন কমিশনকে কথা দিয়ে যাচ্ছি, ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে যে হিন্দুরা একটা পড়ে এসেছেন তাদের কিচ্ছু হবে না। তাদের জন্য আমরা আছি, যা করার করব। মোদীজি আছে, অমিত শাহজি আছে, বঙ্গ বিজেপি আছে,
সিংহ বাহিনীকে বলবো অন্য বিচার পরিবারকে নিয়ে একসঙ্গে রাষ্ট্রবাদ সনাতনের পক্ষে এবং নারী সুরক্ষার পক্ষে কাজ করুন। শুধু হিন্দু কন্যা হিন্দু বোনেরা নয়, তামান্নার মতো বোনও আজকে সুরক্ষিত নয় মমতা ব্যানার্জির রাজত্বে। তাই জোট বাঁধন মা বোন দিদিরা, এদেরকে তাড়াতেই হবে, এটাই আবেদন। আর একটা কথা বলে শেষ করব, এটা আমন্ত্রণ। সনাতন পরিষদ পশ্চিমবঙ্গ গত 3 বছর গীতা পাঠের মহাযজ্ঞ করছে। 23-এ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শঙ্করাচার্য এসেছিলেন মহারাজ, 1 লক্ষ লোক গীতা পাঠ করেছে। 24-এ শিলিগুড়িতে কালাখালী ময়দানে 50,000-এর গীতা পাঠ হয়েছে। আগামী 7 ডিসেম্বর সকাল 9টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ জন গীতা পাঠ করবে। কে থাকবে? পৌরোহিত্য করবেন কুরুক্ষেত্রের মহারাজ জ্ঞানানন্দ মহারাজ। উপস্থিত থাকবেন যোগগুরু বাবা রামদেব। উপস্থিত থাকবেন দিদিমা, আমাদের দিদিমা সাধ্বী রীতাম্বরা, যার হাত ধরেই রাম মন্দির এর লড়াই চলেছে জানেন অন্যতম। আর থাকবেন কে? ধীরেন্দ্র শাস্ত্রী, বাগেশ্বর বাবা। আপনারা 7 তারিখে সকালবেলা 9টায় গীতা পাঠ, হাতে কুশন নিয়ে মানে আসন, আর গীতা একটা পোর্শন যেটা বলে দিবে আয়োজকরা, সেইটা নিয়ে পৌঁছে যাবে। কথা দিচ্ছেন তো? গাড়ি দিতে পারবো না, আমাদের অত টাকা নেই। হাজারে হাজারে যেতে হবে, আমি তো টাকাচ্ছি চাকরি। আলো মাথা যাবেন সবাই। এটা শক্তি দেখাবো না আমরা, হিন্দু দেখাবো না। হিন্দু 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 হিন্দু। আয়োজক মন্ডলীর সহদেব ঠান্ডার, ভরতলাল সাউ, সঞ্জয় সাঁতরা, আমাদের যারা দিদিরা করেছেন, মহিলারা সিঁদুর খেলা করবেন, মিষ্টি মুখ করাবেন, তাদের প্রত্যেককে মায়েদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করলাম। সবাই জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হিন্দু যদি বাঁচতে চাও, 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 काली माता की, दुर्गा माता की, छठी मैया की, जगदात्री माता की, रास पूर्णिमा, गुरु नानक जयंती अभिनंदन जानिए शेष करब। বিতরণের ব্যবস্থা সুব্যবস্থা করুন। মায়েদের सोलो 5 मिनट একটু দাঁড়া মাতালে উদ্বাস্তু হিন্দুদের কথা বিন্দুমাত্র চিন্তা নেই তৃণমূলের, তারা কিন্তু সেখানেই আবার মতুয়াদের কথা বলে তারা সেখানে অনশন করছে। এই দ্বিচারিতা কেন? খাবে না, ও শিখিয়ে দিয়েছে যে আইপ্যাকের প্রতীক জৈনরা আর ভাইপোরা তাই। আর এই ভুল বোঝানোটাই বা কেন? ভুল বোঝানোটাই বা কেন? যদি কিছু ভোট পাওয়া যায়, 35% তো সাথে আছে, আর কিছু হিন্দু ভোট দরকার, যদি এইসব করে যদি টুকরা টুকরি কিছু পাওয়া যায়। এদের একটাই তো টার্গেট, মতুয়া ভাগ করো, রাজবংশী ভাগ করো, নমশূদ্র ভাগ করো, কুর্মীদের সঙ্গে ট্রাইবেলদের লাগিয়ে দাও, পাহাড়ে 11টা বোর্ড করো, তামাং বোর্ড, ভুটিয়া বোর্ড, নমশূদ্র বোর্ড, বাউরি বোর্ড, সব ঢপের চপ করে এসব করে হিন্দুদের ভাগ করা। হিন্দি ভাষী হিন্দু,
বাংলাভাষী হিন্দু, উড়িয়াভাষী হিন্দু, গুজরাটি হিন্দু, অসমিয়া হিন্দু, কখনো বলে না উর্দু স্পিকিং মুসলিম, বাংলা স্পিকিং মুসলিম, কোনোদিন বলে না। এসব চক্কর বাংলার লোক দেখে নিয়েছে। এসআইআর হওয়ার পরে এদের কেউ বাঁচাতে পারবে না। 100টা হিন্দুর মধ্যে 54টা হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে 24-এ। আপনি লিখে রাখুন, হিন্দুরা যদি 85 থেকে 90% ভোট দিতে বেরোয়, আমি আপনাকে বলছি যে মিনিমাম 75% হিন্দু এক জায়গায় ভোট দিবে। কালীগঞ্জে আপনারা দেখেছেন 73% হিন্দু এক জায়গায় ভোট দিয়েছে। সিএ ক্যাম্পে যেতে পারুন, এসব টুপি আর পরবে না। মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, শিক্ষা 26-এ দিয়ে দেবে বাংলার মানুষ। বিএলওরা অভিযোগ করছে যে নিরাপত্তা নেই, অন্ধকারে কি বাড়ি বাড়ি ঘুরবো? ইলেকশন কমিশন বুঝবে, বিজেপি এর মাঝখানে আসবে না। এটা কি তৃণমূলের চক্রান্ত এসআইআর আটকানোর জন্য? আমরা শুধু ওয়েট করছিলাম এসআইআর এর ঘোষণার জন্য। 7 তারিখে ভোটার লিস্ট বেরোবে তো ভোট হবে, 7 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে না তো ভোট হবে না। কার কি? 4 মে সরকারের শেষ, 5 তারিখে রাষ্ট্রপতি শাসন। আমাদের কোনো তাড়াহুড়া নেই। তাড়াহুড়াটা হচ্ছে তৃণমূলের, তাড়াহুড়া পিসি ভাইপোর। আমাদের কোনো তাড়াহুড়া নেই। অতএব বিএলও আক্রান্ত হলে ইলেকশন কমিশন বুঝবে। এই লড়াই ইলেকশন কমিশনের সঙ্গে পিসি ভাইপোর। আমরা বিজেপি দূর থেকে দর্শক, আমরা এর মধ্যে ঢুকবো। আর আপনারা এসআইআর করে পশ্চিমবাংলার দুর্নীতি, তোষণ, এইসব ইস্যুকে ডাইভার্ট করে দিচ্ছেন। চাকরি চুরি তৃণমূল ইচ্ছা করে এটাকে করছে। 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, অবিজেপির শাসিত রাজ্যেও তামিলনাড়ুতে হচ্ছে। কোথাও মিছিল নেই, মিটিং নেই, বক্তৃতা নেই। শুধু এখানে কেন হচ্ছে তার কারণ মমতা ব্যানার্জি এবং তার লোকরা জানে হিউজ অ্যান্টি ইনকামবেন্সি, প্রতিষ্ঠান বিরোধিতা, মানুষ বীতশ্রদ্ধ সরকারের উপরে। রাস্তা ভাঙা, হসপিটাল নেই, কৃষকদের ন্যায্য মূল্যের দাম নেই, শিল্প নেই, কাজ নেই। আজকেই 2টো পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে ঘুরে এলাম। একটা 26 বছরের বয়স, 30 বছরে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। এই সাঁকরাইলে অন্তত 30-40 হাজার ছেলে, হিন্দু আছে, মুসলিমও আছে, পেটের টানে বাইরে কাজ করে। এই জেলাতে প্রত্যেকটা আমতা, উদয়নারায়ণপুর, পাঁচলা, এমন জায়গা পাবেন না, শ্যামপুর, আপনি যেখান থেকে হাজারে হাজারে ছেলে বাইরের রাজ্যে চলে গেছে এই মমতা ব্যানার্জির জন্য। দায়ী মমতা ব্যানার্জি। অন্য সব ইস্যুকে ডাইভার্ট করার জন্য, নারী নির্যাতন, কন্যা সুরক্ষা সব ভুলিয়ে দিতে চায়। তাই এসআইআর নিয়ে এইসব কাণ্ড করছে। ইলেকশন কমিশন বুঝে নিবে। যে সিপিএম একটা সময় এসআইআর এর বিরোধিতা করেছিল তারা এখন হেল্প ডেস্ক খুলছে। যে সিপিআইএম এসআইআর এর বিরোধিতা করেছিল তারা হেল্প ডেস্ক কিছু খুলছে। নেই, অস্তিত্ব নেই। ও পার্টি হিন্দু ভোট কাটে তৃণমূলকে সাহায্য করার জন্য। 21-এ 55টা হিন্দু সিট ভোট কেটে গিফট করেছে তৃণমূল, এবং 24-এ 12টা লোকসভা সিট গিফট করেছে তৃণমূলকে, শুধু হিন্দু ভোট কেটে। মুসলিমদের ভোট ওরা পায় না। মুসলিমদের কিছুজন মিছিলে গেলেও সিপিএমকে ভোট দেয় না, তারা তৃণমূলকেই ভোট দেয়। আর এরা হিন্দু ভোট কেটে 6% ভোট নিয়ে পশ্চিমবাংলায় যাতে হিন্দু শেষ হয়ে যায় সেই কাজটা করছে। কারণ এদের তো ভারতের প্রতি কোনো মমত্ববোধ নেই। এদের হেডকোয়ার্টার তো চীনে, তা ভারত থাকলেও বা চলে গেলেও তাদের কি আছে? আর সিএ কি ভয় পাচ্ছে তৃণমূল যে মানুষ নাগরিকত্ব পেয়ে যাবে, তাতে তারা তাদের যে ভোট ব্যাংক মানুষকে যে বোঝানো সেইটা এতদিনে তাদের বিফলে চলে যাবে 2026-এর আগে? মৃত ভোটের ছাপ্পা মারে বিকালবেলা ক্যামেরা বন্ধ রেখে। অবৈধ ভোটে ভোট দেয়। 3 জায়গায় নাম আছে, 8 দফায় ভোট হয়। একদিন মালদায় ভোট দেয়, একদিন নদিয়ায় ভোট দেয়, একদিন কলকাতা ভবানীপুরে ভোট দেয়, একদিন গিয়ে ক্যানিং এ ভোট দেয়। এগুলো বন্ধ হয়ে যাবে। আর কয়েক লক্ষ বাংলাদেশি মুসলিম, তাদের নাম কিছুতেই উঠবে না, তাদের কোনো স্কোপ নেই। এটা জেনে শুনেই করছে যে ভোট ব্যাংক চলে যাবে। এবং লড়াইটা তো খুব সিম্পল, 2,33,00,000 আর ছাপ্পা মেরে 2,75,00,000, 22 লক্ষের ডিফারেন্স, মাত্র 22 লক্ষের ডিফারেন্স, 42 লক্ষের ডিফারেন্স। 22 লক্ষ পেলেই কাজ। আমরা 39, ওরা 46, 3-4 আগে বিজেপিকে আনো ভাই, সব হবে। তা আগে এই কারণেই সব করছে। আমি পরিশেষে আপনাকে আরেকটা কথা বলে শেষ করব। ভাইপোকে আমি পরামর্শ দিচ্ছি, কোন ভাইপো আমি বলছি না, আপনার নিজের বাড়িতে যে আগুনটা লেগেছে একটু নেবার। আপনার বাড়িতে ভীষণ অস্থির অবস্থা, আই নো এভরিথিং। বাধ্য হব একদিন মুখ খুলে দিতে।
কালকে কাকদ্বীপ যাবেন দাদা? দাদা কালকে স্যার পশ্চিমবঙ্গে বিজেপির টার্গেট কত? আমি গণৎকার নই। 3 থেকে 77 হয়েছে, সব হিন্দু চাইলে 77টা 177 হবে, এটা আমার আশা। আমি গণৎকার নই। 3 যদি 77 হতে পারে, 77ও 177 হতে পারে। দাদা কালকে কাকদ্বীপ যাচ্ছেন, এর আগের দিন আন্দোলনটা করেছিলেন, সেই জায়গা থেকে কালকে যে যাচ্ছেন, কালকে কি আশা করবেন? কালকে যে কাকদ্বীপ যাচ্ছেন, 6000 লোকের মিছিল সভা হবে, হাইকোর্ট যা বলেছে তাই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, দাদা বেরিয়ে যাই সামনে।